অভ্যুত্থানকারী তরুণদের রাজনৈতিক দল গঠনের বিষয়টি আবারও আলোচনায়। কৌতূহল বাড়ছে নানা মহলে। শূন্যতার মাঝে নতুন দল খারাপ নয় বলছেন বিশ্লেষকরা। জানুয়ারির মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং আদানির বিদ্যুৎ আমদানিতে ৫,০০০ কোটি টাকার কর ফাঁকি পিডিবির। মওকুফের আবেদন করলেও বিবেচনায় নেয়নি এনবিআর। দেশের স্বার্থবিরোধী চুক্তি বলছেন জ্বালানি বিশেষজ্ঞ। ভোরের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। অভ্যুত্থানকারী তরুণদের রাজনৈতিক দল গঠনের বিষয়টি আবারও আলোচনায়। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বলেছেন, বিদ্যমান প্ল্যাটফর্মকে নয় বরং নতুন দল গঠনে তরুণদের সহযোগিতা দিতে চান তারা। তাত্ত্বিক ও রাজনীতি বিশ্লেষক আবুল কাশেম ফজলুল হক মনে করেন, অন্য সময় দল গঠনের উদ্যোগ মুখ থুবড়ে পড়লেও এবার ভিন্ন কিছু ঘটতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যালট বিপ্লবের ডাক দেয় জাতীয় নাগরিক কমিটি। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। নতুন রাজনৈতিক বন্দোবস্ত। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই ঘোষণা কি কেবল রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন নাকি নতুন দল উত্থানের আকাঙ্ক্ষা, তা নিয়ে কৌতূহল আছে জনমনে, রাজনৈতিক পরিসরে। এটি আরও জোরালো হয় যখন সারা দেশে জেলা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও থানা পর্যন্ত কমিটি গঠন শুরু করেছে তরুণদের জাতীয় নাগরিক কমিটি। সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হওয়ার কথাও বলা হচ্ছে। তরুণদের নতুন দলকে ক্ষমতায় নিয়ে আসতে চাই এমন হ্যাশট্যাগে স্ট্যাটাসও দিতে দেখা যাচ্ছে অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্ম থেকে। রাজনৈতিক প্ল্যাটফর্ম কেন এই ঘোষণা, এর ব্যাখ্যা দিলেন তরুণ নেতাদের মুখপাত্র। নাগরিক কমিটির জায়গা থেকে আমরা মনে করি যে তরুণদের অসংখ্য দল থাকুক এবং আমরা চাই যে তরুণদের একটা দলই আসলে ক্ষমতায় যাক। সেই জায়গা থেকে আমরা মনে করি যে যেভাবে আসলে সহযোগিতামূলক আচরণ আমরা করতে পারি, তাদের সাথে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি, সেই জায়গায় আমাদের পুরোপুরি আমরা ওপেন আছি। কিন্তু বহু ধারার অসংখ্য রাজনৈতিক দল থাকার পরও কেন আলাদা শক্তি হিসেবে আবির্ভূত হতে চান তরুণরা? আমাদের সকল পলিটিক্যাল পার্টি কিন্তু বলেন যে জনগণ জনগণ, তাহলে এই জনগণ কি আসলে শুধুমাত্র ওই পার্টির অডিয়েন্স? এই রাজনৈতিক দলগুলোকে আমাদের তরুণদের আকাঙ্ক্ষা ধরতে পেরেছে? ছাত্র এবং তরুণ যে অংশটা আসলে অভ্যুত্থানের নেতৃত্ব দিল, সেই অংশটাকে নিয়ে আসলে কারো কোনো বিশেষ পরিকল্পনা আছে বলে আমরা দেখতে পাই না। একটা নতুন রাজনৈতিক দল মানুষ আকাঙ্ক্ষা করছে, সেটা হওয়া উচিত। তবে বাস্তবতা বলছে, বহুবারই হোঁচট খেয়েছে নতুন দল গঠনের উদ্যোগ। এবারও তেমন কিছু হয় কিনা উড়িয়ে দেওয়া যায় না সে সংশয়ও। যদিও একজন রাজনীতি বিশ্লেষক ভিন্ন কিছু দেখছেন এবার। যেসব লক্ষণ আমি দেখে এসেছি তাতে আমার মনে হয় যে আগামী নির্বাচন আসার আগে একটা ভিন্ন রাজনৈতিক শক্তি হিসেবে, রাজনৈতিক দল হিসেবে এরা সামনে আসবে। এই শূন্যতার মধ্যে নতুন একটা দল হলে তারা যে একেবারে খারাপ করবে এটা ভাবা যায় না। সম্পূর্ণ বিজয়ী না হতে পারলেও অনেকটাই বিজয়ী হতে পারে এবং অন্য কোনো দলের সাথে নির্বাচন পরবর্তী কোয়ালিশন করে এরা সরকারও গঠন করতে পারে। দ্বিতীয়, বাংলাদেশের রাজনীতিতে বাইরের কোন শক্তি কিভাবে কাজ করছে এইটাও বুঝতে হবে, দেখতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটে জুলাই অভ্যুত্থানকারীদের নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির। আর ২২ অক্টোবর গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি। দ্রুততম সময়ের মধ্যে এটি পূর্ণাঙ্গ করা হবে। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাত 10:30টায় উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলাই আন্দোলন ঘিরে একাধিক হত্যা মামলা রয়েছে ঢাকা 2 আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার আসামিও তিনি। হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। হাসিনা সরকারের সময়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। জানুয়ারির মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দিন মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার দোসররা এখনও দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
জন্য কথা বলছি তার জন্য নবীন চোখে গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ এই শিরোনামে আলোচনা সভা ও বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাহাঙ্গীরনগরে পড়াশোনা করে সোমবার বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদিন মুক্ত মঞ্চে আলোচনা সভায় আয়োজকরা বলেন, নবীন শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। সভায় ৭১-এর যোদ্ধাদের মতো ২৪-এর যোদ্ধাদের স্বীকৃতি এবং সেই সঙ্গে তাদের আত্মত্যাগ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনরা। আমার ছেলে শহীদ, আমার কিছু দরকার নাই, তাদের নামে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সম্মান এবং রাষ্ট্রীয়ভাবে কিছু করুক, এটা আমার দাবি। এবং যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করেন। আমার সন্তানরা যদি এই জাতির কাছ থেকে কোনো স্বীকৃতি না পায়, তাহলে এর পরবর্তী প্রজন্ম কেন তাদের জীবন উৎসর্গ করবে, তারা কেন দেশের জন্য আত্মত্যাগ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার পতন হলেও এখনও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এ সময় তিনি জানান, জানুয়ারির মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। ফ্যাসিবাদী সরকারের পতনের আগে বিভিন্ন সময়ে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য ছাত্র সংসদের দাবি করে আসছিলাম। এখন যেহেতু আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং এখানেও এই দাবিটা এসেছে, আমরা মনে করি গণতান্ত্রিক চর্চা শুরুটাও সেই ক্যাম্পাসগুলো থেকে হওয়া উচিত, যেই ক্যাম্পাসগুলো থেকে ফ্যাসিবাদ পতনের আন্দোলনের শুরু হয়েছিল। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমি ক্যাবিনেটে আলোচনা উত্থাপন করব। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের রূপরেখা তুলে ধরা নবীন শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বই বিতরণ করা হয়। আন্দোলনের মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। ৪৪তম বিসিএস-এর মৌখিক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। ৪৫-এর লিখিত পরীক্ষার খাতা ফের মূল্যায়ন করা হবে। একই সঙ্গে ৪৬-এর প্রিলিমিনারিতে উত্তীর্ণের দ্বিগুণ প্রার্থী সুযোগ পাবেন লিখিত পরীক্ষার। প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষায় ১০,৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। সম্ভাব্য বৈষম্য দূর করতে তাদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসসি জানায়, নতুন কর্ম কমিশনের চেয়ারম্যান ও ৮ সদস্য কমিশনের সভায় স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার রাতে প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি সকল প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমাও হবে ৩২ বছর। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় আশাহত বিএনপি। সংস্কার দৃশ্যমান করার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব বলছেন, সরকারের ম্যান্ডেট না থাকায় যতদিন ক্ষমতায় থাকবে ততই দেশে সমস্যা বাড়বে। এদিকে ক্ষমতায় এলে শহীদদের নামে বিভিন্ন স্থান প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের ১০০তম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের পরদিনই প্রতিক্রিয়া জানালো বিএনপি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার প্রধান ইউনূসের ভাষণে আশাহত তার দল। সমালোচনা করেন সরকারের মেয়াদ ও নির্বাচনের রূপরেখার অনুপস্থিতি প্রসঙ্গেও। প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে। অনেকেই আশা নিতে হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল।
মির্জা ফখরুল বলেন ১.৫ দশক ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এলেও মাঠে শেষ গোল দিয়েছে ছাত্র সমাজ, তাই শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি। বুঝতে হবে যে ছেলেরা কি বলছে। আমরা ১৫ বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, মামলা গেছি, জেলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। তারা স্ট্রাইক করেছে। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? একই দিন বিকেলে জুলাই আগস্টে আহতদের হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীতে ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানান তিনি। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। সংস্কার বাস্তবায়ন করতে সরকারের আর কত সময় লাগবে এমন প্রশ্ন ছুঁড়ে দেন বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। চোখ, মুখ, হাসি সবই এক। রংপুরে একই স্কুলে পড়ুয়া যমজ ২০ শিক্ষার্থী নিয়ে মধুর বিড়ম্বনায় শিক্ষক, সহপাঠীরা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি ও আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার দায়ে ৩৭ জ্যেষ্ঠ সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া স্বাক্ষরিত নোটিশে এ বিষয়টি জানানো হয়েছে। তালিকায় আছেন নুরুল আমিন প্রভাস, জায়েদুল আহসান পিন্টু, মোজাম্মেল বাবু, আশিস সৈকত, ইকবাল সোভান চৌধুরী, ফারজানা রূপা, প্রণব সাহা, নঈম নিজাম, নাইমুল ইসলাম খান, শাবান মাহমুদ, অজয় দাশগুপ্ত সহ ৩৭ জ্যেষ্ঠ সাংবাদিক। সব ধরনের পুলিশ ভেরিফিকেশনে প্রধান মানদণ্ড হবে এনআইডি, এমন সুপারিশ করবে সংস্কার কমিশন। সচিবালয়ের প্রথম বৈঠক শেষে একথা বলেছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। এদিকে বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় পুলিশ সংস্কার কমিশনের প্রথম বৈঠক শেষে কমিশন প্রধান বলেন, পুলিশ সংস্কারে বেশ কিছু সুপারিশ করা হবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশনের সময় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নেয়া এবং আসামি গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা নিতে হবে, এমন সুপারিশ দেয়া হবে। সরকারি, আধা সরকারি বা ব্যাংকে চাকরির জন্য প্রত্যেককে পুলিশ ভেরিফিকেশন করতে হয়। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয়নি। তো আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। দুটো আইন আছে, কড়া আইন, সেকশন 54 আর সেকশন 167। 54 হলো যে ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট এনি ওয়ারেন্ট, আরেকটা হলো 167 যেটা হলো আপনি যেখানে পুলিশ আপনার রিমান্ডে নেয়। এই আইনগুলোর প্রয়োগের ক্ষেত্রে পুলিশ, সরকারের পক্ষে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলো বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। এর আগে আসন্ন বিজয় দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন বিজয় দিবস কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। এদিকে গণমাধ্যম ও স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সহ 5 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আদানির বিদ্যুৎ আমদানির কর দেবে কে? কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে কোনোভাবেই ওই শুল্ক ছাড় দেয়া হবে না। অন্যদিকে আমদানিকারক পিডিবি বলছে টাকা নেই তাদের।
সম্প্রতি এক প্রতিবেদনে বিদ্যুৎ আমদানিতে 5,000 কোটি টাকার কর ফাঁকের দাবি করেছে শুল্ক গোয়েন্দারা। মহির মারুফের প্রতিবেদন। 1.5 বছরের বেশি সময় ধরে শুল্ক পরিশোধ না করেই ভারতীয় কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে পিডিবি। এই সময়ে আমদানির বিপরীতে প্রায় 40 কোটি মার্কিন ডলার শুল্ক জমা হয়েছে, যা দেশীয় মুদ্রায় প্রায় 5,000 কোটি টাকা। সম্প্রতি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিডিবি শুল্ক মওকুফের আবেদন করলেও তা বিবেচনা করেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্ক পরিশোধ না করে পিডিবির এই বিদ্যুৎ আমদানিকে চোরাচালানের সঙ্গে তুলনা করলেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। তারা আমাদের কাছে শুল্ক সুবিধার জন্য যে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটার সাথে চুক্তি পাঠায়নি। তো চুক্তি না পাঠালে তো আমরা সুবিধা দিতে হবে, এরপরে তারাও যোগাযোগ করেনি। তারা নিজেদেরকে শুল্ক মওকুফ করে পণ্যটা আমদানি করেছে। কাস্টমসের আইনে এটা একটা ক্লিয়ারলি স্মাগলিং হয়েছে। শুল্ক ফাঁকি ঘটনা শুধু না, এটা স্মাগলিং, কারণ এখানে কিন্তু তারা কোনো বিল অফ এন্ট্রি যেটা সেটাও সাবমিট করেনি। তাইলে এই বিদ্যুৎটা কিন্তু চোরাচালানভাবে আপনি আইনগতভাবে দেখলে সরাসরি এটা চোরাচালানের মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। আগে ভারতীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানিতে শুল্ক মাফ করা হয়েছে, তাই আদানির ক্ষেত্রেও এমনটা ভেবে নেওয়া হয় বলে জানান পিডিবির চেয়ারম্যান। আর শুল্ক পরিশোধে অর্থ মন্ত্রণালয়ের দিকেই তাকিয়ে তিনি। আমরা কোনো চিঠির মাধ্যমে কোনো কনসোলেটেড কোনো ফিগার বা কোনো কিছু এখন পর্যন্ত আমরা এটা অফিসিয়ালি এখনো পাইনি। মন্ত্রণালয়ে অলরেডি আমরা আবার একটা চিঠি লিখেছি এত বিষয়ে করণীয় সম্পর্কে আমরা জানতে চাইছি আর কি। একজন জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, শুরু থেকেই আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল অস্পষ্ট। চুক্তিটি দেশের স্বার্থবিরোধী, সেটি এখন প্রকাশ পাচ্ছে। আমি আমার সবকিছু বিসর্জন দিয়ে এমন একটা চুক্তি করব যেটা দেশের জন্য ক্ষতিকর। এখানে তাই হয়েছে, এখানে লুকোচুরি হয়েছে। কন্ট্রাক্টের আগে পরে অনেক কিছু আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে জানতে দেওয়া হয় নাই। অবশ্যই আমাদেরকে সব কিছু জানিয়ে করা উচিত ছিল, আমরা জানি নাই। এই কাস্টমসের ব্যাপার যেটা, এটা অবশ্যই একটা ভালো জিনিস না। সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আদানির বিদ্যুৎ আমদানিতে করের কোনো বিধান না রাখায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে এলসি খোলা কমিয়ে দেয়ায় রমজানকে সামনে রেখে খেজুরের আমদানি একেবারেই কমে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে দেশে খেজুর আমদানি হয়েছে মাত্র 2,137 মেট্রিক টন। অপরদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ার সুযোগে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ছোলা আমদানি হলেও সেই অনুযায়ী দাম কমছে না বলে অভিযোগ উঠেছে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বন্দরনগরী চট্টগ্রামের ফলমন্ডির এই বাজারটি আগে বিদেশ থেকে আমদানি করা খেজুরে পরিপূর্ণ থাকতো, এখন পুরোপুরি ফাঁকা। আগে কোনো ভ্যাট ট্যাক্স না থাকায় অবাধে আমদানি করতে পারত ব্যবসায়ীরা, কিন্তু এখন প্রতি কেজি খেজুরে 2.5 থেকে 4 মার্কিন ডলার ভ্যাট ট্যাক্স যুক্ত করা হয়েছে। আর তাই আমদানিও কমে গেছে অর্ধেক। আসন্ন রমজানে এই ভ্যাট ট্যাক্স কমানো না হলে বাজারে খেজুরের দাম বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 75,55 লাখ টাকা মূল্যের 2,137 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 4,419 মেট্রিক টন। মাত্রাতিরিক্ত শুল্ক হার হয় খেজুর আমদানির ক্ষেত্রে অনেকটা ধীরচল নীতিতে চলছেন ব্যবসায়ীরা, যে কারণে খেজুর আমদানি অর্ধেকে নেমে এসেছে। সরকার এটাতে একটু ভ্যাটটা একটু কমাবে, সেটা আশা করি আমরা বাজারটাকে ফলো আপ করতেছি। যদি সরকার ভ্যাট কমায় তাহলে আমরা খেজুর নিয়ে আসবো। ব্যবসায়ীদের অভিযোগ, আগে মিশর, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কন্টেনার শুল্ক হার ছিল মাত্র 2.5 থেকে 3 লাখ টাকা, কিন্তু গত বছর প্রকারভেদে প্রতি কেজি খেজুরের 2.5 থেকে 4 মার্কিন ডলার শুল্ক হার আরোপ করা হয়েছে। আর তাতেই প্রতি কন্টেনার থেকে চট্টগ্রাম কাস্টম হাউস শুল্ক আদায় করছে 60 থেকে 70 লাখ টাকা। বর্তমানে মাবরুম এবং মেজদুল জাতের প্রতি কেজি খেজুর 1500 টাকা, সাদাবি 1000 টাকা, আজোয়া, মাশরুক খেজুর 600 টাকা দরে বিক্রি হচ্ছে।
হচ্ছে একেবারে সাধারণ মানের জায়দি খেজুর প্রতি কেজি 250 টাকা। ডিডিটা কমাই দিলে তাহলে সবাই আমার মনে হয় খেজুর খাইতে পারবে। আমরা ব্যবসায়িক যারা আছি এরা মোটামুটি ব্যবসাটা ধরে রাখতে পারবো। ব্যাটটা যদি কমাইয়ে দেয়, আমরা খুচরা যারা ব্যবসায়ী যারা গ্রামে গঞ্জে নিয়ে আমাদের থেকে মাল বেচে তারও লাভবান হবে, আমরাও বা লাভবান হব। এদিকে চাহিদার বিপরীতে কয়েক গুণ বেশি আমদানি সত্ত্বেও রমজানের অন্যতম প্রধান ভোগ্যপণ্য ছোলার দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত 11,500 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, অথচ গত বছর আমদানি হয়েছিল মাত্র 2,681 মেট্রিক টন। এমনকি আন্তর্জাতিক বাজারে গত কয়েকদিনে প্রতি মেট্রিক টনের বুকিং রেট কমেছে অন্তত $150 মার্কিন। তারপরও ভালো মানের ছোলা প্রতি কেজি 113 টাকা এবং সাধারণ মানের ছোলা 104 টাকা দরে বিক্রি হচ্ছে। ডলারের দাম আসলে ধরতে গেলে যেভাবে কমার কথা এখনো কমে নাই, যদি আল্লাহর রহমতে কমে তখন কমবে। বর্তমানে নিউ ক্রপস বেরিয়েছে, আপনার ডলারের বুকিং অনেক কমে গেছে। আশা করি আগামী রমজান আস্তে আস্তে আপনার সোলার বাজার 100 টাকার মধ্যে চলে আসবে। তবে শুল্ক হার নিয়ে কোনো রকম মন্তব্য না করলেও আমদানি করা এসব ভোগ্যপণ্য দ্রুত খালাস করে বাজারে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। খেজুর আছে বা ডাল আছে, ছোলা আছে, এগুলি আমদানির ক্ষেত্রে এগুলো আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বছরে বাংলাদেশে 70 থেকে 80,000 মেট্রিক টন ছোলা এবং 40 থেকে 50,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। তবে পবিত্র রমজান মাসে ইফতারের সবচেয়ে বেশি চাহিদা থাকছে ছোলা এবং খেজুরের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গত বছরের তুলনায় এবছর রংপুরে কেজি প্রতি বীজ আলুতে কৃষককে গুনতে হচ্ছে অতিরিক্ত 40 থেকে 50 টাকা। ফলে হেক্টর প্রতি উৎপাদন খরচ বাড়বে অন্তত 1.5 গুণ। কৃষকদের অভিযোগ, বাজার মনিটরিংয়ে দুর্বলতার সুযোগ নিয়ে একটি চক্র ইচ্ছেমতো বীজ আলুর দাম নির্ধারণ করছে। তবে কৃষি বিভাগের দাবি, বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে অভিযান। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চলতি মৌসুমে রংপুরে আলু বীজের চাহিদায় 1,67,600 মেট্রিক টন। এর বিপরীতে বিএডিসির যোগান মাত্র 2,797 মেট্রিক টন ও বেসরকারি কোম্পানিগুলো সরবরাহ করছে 5,825 মেট্রিক টন। আর হিমাগারগুলোতে মজুদ আছে প্রায় 70,000 মেট্রিক টন। অর্থাৎ বীজ আলুর ঘাটতি রয়েছে অর্ধেকেরও বেশি। বিএডিসি কেজি প্রতি বীজ আলু 65 থেকে 66 টাকা এবং বেসরকারি কোম্পানিগুলো 70 থেকে 80 টাকা দর নির্ধারণ করলেও ডিলারদের কাছ থেকে কৃষকদের কিনতে হচ্ছে 100 থেকে 130 টাকা পর্যন্ত। কৃষকদের অভিযোগ, বিক্রেতারা খেয়ালখুশি মতো নিজেদের দাম নিয়ন্ত্রণ করছে। ব্রাকের বীজ 100 টাকা বীজ বিক্রি করতেছে, এখন কয় আলু বীজ নাই, শেষ। আরও অন্য অন্য কোম্পানিতে গেছি, ডিলারের কাছে গেছি, কোনো বীজ নাই। এখন যদি পাওয়া না যায় তাহলে লাস্টে আর কি ওই আমি তামাক লাগাবো। আলুর যে ওষুধপাতিগুলো নাগে তো এত দাম, তাহলে আলুর কেজি বোঝায় এবার পড়বে 40 টাকা মনে হয় পড়বে। তবে বিএডিসি জানায়, হিমাগার সংকট সহ নানা প্রতিবন্ধকতার কারণে সরকারি পর্যায়ে আলু বীজ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। বিএডিসি আমাদের যেটা আমাদের বীজের যে বরাদ্দ, সেটা নিশ্চয়ই আমাদের যেহেতু হিমাগার সংকট সংরক্ষণের আমরা সেই ইয়াতে পর্যাপ্ত বীজ দিতে পারি না আর কি। কৃষি বিভাগের দাবি, বীজ আলুর দাম নিয়ন্ত্রণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মনিটরিং চলছে। কেউ অতিরিক্ত মূল্যে বিক্রয় করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা উপজেলা প্রশাসন সর্বসময় আমাদের এটা সাপোর্ট দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। চলতি মৌসুমে চাহিদার মাত্র 2% আলু বীজ সরবরাহ করছে বিএডিসি, 3% সরবরাহ করছে বেসরকারি কোম্পানিগুলো, আর চাহিদার বাকিটা নিয়ন্ত্রণ করছে হিমাগার পর্যায়ের মজুতদাররা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। নীলফামারী শহরকে আবর্জনা মুক্ত করতে শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ করা হয়। তবে পলিথিন বাছাইয়ের উন্নত প্রযুক্তির অভাবে নির্দিষ্ট সময়ের আগেই এর ব্যবহারিক সময়সীমা শেষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জনবল সংকট ও শ্রমিকদের কম বেতনের অভিযোগ উঠেছে। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। স্যানিটারি ফিল্ডে ফেলা হচ্ছে বর্জ্য, সেখান থেকে পলিথিন বাছাই করছেন শ্রমিকরা। 2023 সালের 27 জুন নীলফামারী শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে 2.69 একর জমির উপর নির্মাণ করা হয় স্যানিটারি ল্যান্ডফিল ও বর্জ্য শোধনাগার। এতে
গৃহস্থলী কঠিন বর্জ্য ও মানব বর্জ্য শোধনে 2টি এলাকা ফিল্ড আছে। প্রথম ধাপে এর স্থায়িত্ব ধরা হয়েছে 10 বছর। মানব বর্জ্য শোধনাগারে প্রতিদিনের ধারণ ক্ষমতা 5 কিউবিক মিটার। তবে অন্যান্য বর্জ্য শোধনে কোনো সমস্যা না থাকলেও নেই পলিথিন বাছাইয়ের উন্নত প্রযুক্তি। এ কারণে নির্দিষ্ট সময়ের আগেই এর ব্যবহারিক সময়সীমা শেষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জনবল সংকট ও শ্রমিকদের কম বেতনের অভিযোগ উঠেছে। আমাদের বেতন টেতন কম, পৌরসভা থেকে আমাদের ওই হাতের গ্লোভস টুলো জুতো এগুলো দিছে, কিছুটা এখনো দেয় নাই। বাসাবাড়ি থেকে আমরা ময়লা কালেকশন করছি, বাট এখানে মেইন প্রবলেমটা হচ্ছে পলিথিনটা আমরা এখানে আলাদা করার চেষ্টা করছি, বাট পলিথিনটা 100% আমরা আলাদা করতে পারছি না। তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ট্রিটমেন্ট প্ল্যান্টটি ভালোভাবে হলে আরও বড় আকারে করতে পারলে নীলফামারী পৌরসভার পরিবেশ এবং ময়লা আবর্জনা সংক্রান্ত যত রকম অসুবিধা দূর হবে বলে আমি আশা করি। যে পরিমাণ লোকবল প্রয়োজন সেটা এখনও প্রোভাইড করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, বাট আমরা চেষ্টা করছি আরও লোকবল বাড়িয়ে কিভাবে পলিথিনগুলোকে সম্পূর্ণরূপে আলাদা করে বর্জ্যটাকে আলাদা করে ফেলা যায়। নীলফামারী স্যানিটারি ল্যান্ডফিল্ড নির্মাণে ব্যয় হয় প্রায় 9.5 কোটি টাকা। দৈনিক এখানে 5 থেকে 7 ট্রাক বর্জ্য ফেলা হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। প্রায় 8 বছর ধরে ভেঙে পড়ে আছে 3টি সেতু, বিধ্বস্ত অবস্থা সড়কেরও। এতে চরম দুর্ভোগে যাতায়াত করছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার 5টি ইউনিয়নবাসী। সেতু ও সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর, তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস সড়ক বিভাগের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ভাঙ্গা সড়ক, নদীতে পড়ে আছে সেতু, পাশের ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট থেকে নাগেশ্বরী উপজেলা শহর পর্যন্ত 39 কিলোমিটার সড়কের নাগেশ্বরীর কুমদপুর এলাকায় ভেঙে পড়ে আছে 3টি সেতু। বছরের পর বছর ধরে এ সড়কে যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে 5টি ইউনিয়নের বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানোর পরও বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু ও সড়কটি মেরামত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 2016-17 সালে ব্রিজটা ভাঙছে, এর মধ্যে কোনো কাম কিছুই চলে নাই। ভুরুঙ্গামারীতে একটা রোগী সুস্থ হলে অসুস্থ হলে নিয়ে গেতে গেতে অর্ধেক রাস্তায় মারা যায়। যদি এই ব্রিজটা কমপ্লিট হইতো তাহলে এই 3-4টে ইউনিয়নের লোকজনের সহনশীলতা এবং চলাফেরাটা স্বাভাবিক গতিতে ফিরে আসতো। শিগগিরই ক্ষতিগ্রস্ত সেতুগুলো পুনর্নির্মাণ সহ সড়ক মেরামত ও একই সড়কে দুধকুমার নদের উপর নতুন সেতু নির্মাণের আশ্বাস সড়ক বিভাগের। আমরা আশা করছি যে এই বছরের মধ্যে এটা কাজের দেশ দেওয়া যাবে এবং আমরা 3টি ব্রিজের কাজ শুরু করতে পারবো। এবং দুধকুমার নদীর উপরে একটি সেতু নির্মাণের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে সয়েল টেস্ট সম্পূর্ণ হয়েছে, ফিজিবিলিটি স্টাডিও সম্পূর্ণ হয়েছে। নির্মাণের 1 বছরের মধ্যে 2017 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সড়কটির বিভিন্ন অংশসহ 4টি সেতু। এর মধ্যে পুনর্নির্মাণ করা হয়েছে মাত্র 1টি। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যবর্তী তিস্তা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বসানো হয়েছে সবগুলো স্প্যান। আগামী বছরের জুনে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা কর্তৃপক্ষের। এদিকে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি এলাকাবাসী। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মাণ করা হচ্ছে তিস্তা সেতু। 1490 মিটার দীর্ঘ সেতুটিতে বসানো হয়েছে 31টি স্প্যান। পুরো সেতুর মূল অবকাঠামো এখন দৃশ্যমান। শেষ পর্যায়ে বর্তমানে চলছে কুড়িগ্রাম অংশে সংযোগ সড়ক পাকাকরণ, সেতুর কার্পেটিং, রং লাইটিং সহ অন্যান্য কাজ। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি এলাকাবাসী। তারা জানান, সেতুর কারণে দুপাশে স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেয় বন্ধ হয়েছে ওই এলাকার নদী ভাঙন। সেতু চালুর পর কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, চিলমারির সঙ্গে সড়কপথে রাজধানীর দূরত্ব কমে আসবে প্রায় 135 কিলোমিটার। কুড়িগ্রামে যাতায়াতের জন্য আমাদের উপকার হবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের
বাণিজ্যের জন্য উপকার হবে। দুই জায়গার মানুষ এক হতে পারবো, মানে সহজেই চলাচল করতে পারবো। সেতুর উভয় পাশে স্থায়ীভাবে নদী শাসন করা হয়েছে প্রায় 3.5 কিলোমিটার, আর সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে 86 কিলোমিটার। আগামী বছরের জুনে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা কর্তৃপক্ষের। আমরা আশা করি যেগুলো সব কমপ্লিট করে আমরা 2025 জুনের মধ্যে এটা মানে সাধারণ জনগণের চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারব। 2014 সালের 26 জানুয়ারি সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও কাজ শুরু হয় 2021 সালে। 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ চলছে। আগামী বছরের জুনে দুপারের মানুষের স্বপ্নের এই তিস্তা সেতু খুলে দেওয়া হবে বলে বলছে এলজিইডি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রংপুর বিভাগ ঘিরে রয়েছে 6টি স্থলবন্দর ও একটি নদী বন্দর। এর মধ্যে কয়েকটি বন্ধ রয়েছে, আর সচল বন্দরগুলোতে রয়েছে অবকাঠামো সংকট সহ নানা জটিলতা। তবে ব্যবসায়ীরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাবে আমদানি বাড়লেও রফতানি বাড়ানো যাচ্ছে না, ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দিনাজপুরের হেলি স্থলবন্দর দিয়ে গত 2 মাসে ভারত থেকে বেড়েছে পণ্য আমদানি। বর্তমানে এই বন্দর দিয়ে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, চাল সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি হচ্ছে, তবে কমে গেছে রফতানি পণ্য। সড়কপথে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের জন্য সুবিধাজনক অবস্থানে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। বন্দরটি দিয়ে প্রতিদিন প্রায় 10,000 মেট্রিক টন পাথর আমদানি হচ্ছে। তবে জায়গা সংকটে যত্রতত্র হচ্ছে পার্কিং, যা সৃষ্টি করছে চরম দুর্ভোগ। আমাদের এইখানে অনেক অবকাঠামো তৈরি হলো, ইন্ডিয়াতে সেরকম অবকাঠামো গড়ে ওঠে নাই। এ কারণে আমরা অনেক কিছু রপ্তানি করতে পারি না। আগে যেভাবে গাড়ি আমাদের বিশেষ করে আমদানি হতো ইন্ডিয়া এবং ভুটান থেকে, সেই তুলনায় গাড়ির পরিমাণ কিন্তু এখন আগের থেকে অনেক বেশি হয়েছে আর কি। বর্তমানে 2013 সালে চালু হওয়া কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানির পাশাপাশি প্লাস্টিক পণ্য ও ঝুট রপ্তানি হচ্ছে। তবে ভাঙা সড়ক ও ঝুঁকিপূর্ণ রেল সেতুর কারণে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। অন্যদিকে 2000 সালে চালু হওয়া নতুন বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে চলতি বছরের মে মাস থেকে। আর 2016 সালে চিলমারি নৌবন্দর উদ্বোধন করা হলেও নানা কারণে মুখ থুবড়ে পড়ে আছে। সেতুটার কাজ এখনো লেন্দি হচ্ছে, যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের কিন্তু ব্যবসায়ী অনেক উপকৃত হবে। ইদানিং নদীর নাব্যতা না থাকাতে, নদীর কোনো কুল কিনারা নাই, সিস্টেম নাই, যার ফলে গতিপথ ব্যাহত। এই জন্য বিদেশ থেকে কোনো কার্গো আসতে পারতেছে না। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সময় কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে এই পোর্ট দিয়ে আমদানি রপ্তানি বাড়বে। আমরা আমদানিকারকদের সঙ্গেও কথা বলেছি, তারাও বলেছে যে ইনশাল্লাহ আগামীতে আমদানি বাড়বে। 3 লক্ষ বর্গফুটের মতো ইয়ার্ড আছে, যেটা একটা বন্দরের জন্য খুবই অপ্রতুল। তো আরও 16.5 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। আর বুড়িমারি স্থলবন্দরের 2022-23 অর্থ বছরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 94 কোটি 60 লাখ টাকা। তবে দিনাজপুরের বিরল ও নীলফামারীর চিলহাটি স্থলবন্দরের পেছনে বিগত আওয়ামী সরকার অবকাঠামো উন্নয়নে শত শত কোটি টাকা খরচ করলেও বন্দর দুটি আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শীতের আবহাওয়া শুরু হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বইতে শুরু করেছে পাহাড়ি হিম বাতাস। সঙ্গে গভীর রাত থেকে কুয়াশায় ঢেকে থাকছে জেলার চারপাশ। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16 ডিগ্রি সেলসিয়াস। শীতের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে, জেলার একেবারে কাছে হিমালয় পর্বত অবস্থিত হয়, কিন্তু এখানে শীতের যে আগমনী বার্তা সেটা অনেক আগেভাগেই লক্ষ্য করা যায়। আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে এখানে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু সন্ধ্যার পর থেকে রাত যতই গভীর হচ্ছে ততই কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। আমরা বলতে পারি যে পাহাড়ি হিম বাতাস যেটি রয়েছে সেটা কিন্তু রাতের সময়টিতে বর্তমান অব্যাহত রয়েছে, যা পরদিন সকাল পর্যন্ত বইছে। আমরা আজকের তাপমাত্রা যদি বলি, তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে কথা বলেছি। পর্যবেক্ষক রুকনুজ্জামান জানিয়েছে যে আজকে 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর বিগত কয়েকদিন ধরে
15 থেকে 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠানামা করলেও গতকাল কিন্তু 16 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে এই তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি। আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে শীতের যে দাপট সেটা কিন্তু এখনো পুরোপুরি না নামলেও কিন্তু এখানকার মানুষ যারা রয়েছে তারা বুঝছে যে সন্ধ্যার পর থেকেই কিন্তু যে হিম বাতাস সেটা অব্যাহত থাকায় এখানে কিন্তু শীত সেটি কিন্তু বাড়তেই আছে এবং এখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু যে শীত নিবারণে গরম কাপড় সেগুলো কিন্তু অনেকেই পরিধানের চেষ্টা করছে এই সময়টিতে। আমরা দেখেছি যে দিনের বেলা যে একটি মিষ্টি রোদের আবহাওয়া রয়েছে তার ওই সময়টিতে কিন্তু তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রির মধ্যে উঠানামা করছে, তবে রাতের সময়টিতে কিন্তু শীতের দাপটটা থাকছে। আমরা সকাল থেকে ঘুরে দেখেছি যে এই পঞ্চগড় শহরের বিভিন্ন পয়েন্টে মানুষ কিন্তু যে শীতের গরম কাপড় সেগুলো পরিধান করে কিন্তু সকাল সকাল অনেকেই ঘোরাফেরা করছে। আর এখন এই মুহূর্তে আমি আছি পঞ্চগড় শহরের তুলাডাঙ্গা এলাকায়। তো এখানে কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে অনেকেই কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করছে। অনেকের সাথে কথা বলেছি, তারাও বলছে যে শীতের প্রকোপটা আস্তে আস্তে কিন্তু এ জেলায় বাড়তে শুরু করেছে। আমরা তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে কথা বলেছি, পর্যবেক্ষক জানিয়েছেন যে আর কয়েকদিনের মধ্যে কিন্তু শীতের যে দাপট সেটা কিন্তু পুরোপুরি বাড়বে এবং শীতের সাথে ঘন কুয়াশার পরিমাণ সেটাও কিন্তু বাড়বে। তবে বলে রাখি যে বিগত দুদিন ধরে কিন্তু কুয়াশা লক্ষ্য করা গেলেও আজকে কিছুটা কম ছিল কুয়াশার পরিমাণ। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় থেকে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। সরকার পতনের পর অসামাজিক কর্মকাণ্ড রুখতে নড়ে চড়ে বসেছে পঞ্চগড় পৌরবাসী। 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা একসময়ে মাদক বিক্রি ও সেবনের জন্য চিহ্নিত থাকলেও গত 3 মাসে বদলে গেছে সে চিত্র। মাদক কারবারিদের বিরুদ্ধে লাঠি হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন কয়েকশো মানুষ। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। কারো হাতে লাঠি, কারো হাতে টর্চ, রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। পঞ্চগড় পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রামের ডাঙ্গা, মসজিদ পাড়া ও পুরাতন ক্যাম্প গ্রামে একসময় মাদক কেনাবেচা, সেবন আর বহিরাগতদের আড্ডা ছিল। সরকার পতনের পর গত 3 মাস ধরে পাল্টাতে শুরু করেছে সে চিত্র। মাদক নির্মূলের চেষ্টা করছেন এলাকাবাসী। এ কারণে বর্তমানে পালা করে রাত জেগে পাহারা দিচ্ছেন তারা। এমনকি রাতে বহিরাগত দেখলেই করা হচ্ছে তল্লাশি। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি দেয়া হচ্ছে আলটিমেটাম। এই এলাকার অবস্থা আগে এমন ছিল যে রাস্তাঘাটে পথে প্রকাশ্যে তারা মাদক সেবন করত। রামেরডাঙ্গার গ্রামের মানুষ কি সবাই খারাপ? সবাই তো খারাপ না, 2-1 জনের জন্য, মুষ্টিমেয় 2-1টা লোকের জন্য আমাদের সবাইকে খারাপ বলে। সারা রাত আমরা পাহারা দিচ্ছি। এখন 100%-এর মধ্যে 70%ই আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি। এমন সামাজিক আন্দোলনকে সাধুবাদ জানিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। এই সামাজিক আন্দোলনের কারণে এবং আমাদের প্রতিশ্রুতির কারণে যে আমরা যখনই সংবাদ পাবেন আমাদেরকে তথ্য দিবেন, আমরা ব্যবস্থা নিব, এরই প্রেক্ষিতে তারা আমাদেরকে তথ্য দিয়েছে এবং আমরা এখানে 5টি মোবাইল কোড করেছি এবং সেখানে বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। টাস্ক ফোর্স অভিযান আমাদের অব্যাহত আছে। এই টাস্ক ফোর্স অভিযান আমাদের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই টাস্ক ফোর্স অভিযান আমাদের মাদকের বিরুদ্ধে এবং সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে এটি অব্যাহত আছে। রামের ডাঙ্গা, মসজিদ পাড়া ও পুরাতন ক্যাম্প গ্রামে প্রায় 12,000 মানুষ বসবাস করেন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেয়া ও সক্রিয়ভাবে যেসব শিক্ষক লেজুর ভিত্তিক রাজনীতিতে জড়িত ছিলেন তাদের সবাইকে চাকরিচ্যুত করার দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি বিরুদ্ধে কাজ করেছে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার পাশাপাশি ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধের দাবি তোলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন তারা। নিষেধাজ্ঞা শেষে আবারও সরগরম হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। এই অবতরণ কেন্দ্রে গড়ে প্রতিদিন 18 থেকে
20 মেট্রিক টন সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। যাচ্ছি তার কাছে। মা ইলিশ রক্ষার 5 দিনের নিষেধাজ্ঞার পর আবারও সরগরম হয়ে উঠেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে নিষেধাজ্ঞার পরপরই যেসব ট্রলারগুলো সমুদ্রে মাছ শিকার করতে গিয়েছিল সেই ট্রলার এখন মাছ নিয়ে তীরে ফিরতে শুরু করেছে। আজ অবতরণ কেন্দ্রে মোট 10টি ট্রলার এসেছে এবং প্রতিটি ট্রলারই বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। তবে ইলিশের পরিমাণটা কিছুটা কম, মিশ্রিত বিভিন্ন প্রজাতির যে মাছ সেই মাছের সংখ্যাই বেশি। আমরা এখানকার মৎস্য অবতরণ কেন্দ্রটি ঘুরে ঘুরে দেখেছি যে ইলিশের পাশাপাশি এখানে লোটিয়া, পোয়া, কোরাল, লাক্ষা মাছ এই জাতীয় মাছের পরিমাণটা বেশি এবং প্রতিটি ট্রলারই কিন্তু আসলে মাছ রয়েছে এবং এই মুহূর্তে ট্রলার থেকে মাছগুলো অবতরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এই অবতরণ কেন্দ্র থেকে মূলত পাইকারি দরে মাছ বিক্রি করা হয় এবং এখান থেকে পাইকাররা মাছ কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। আমরা অবতরণ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে নিষেধাজ্ঞার পর থেকে প্রতিদিন গড়ে এই অবতরণ কেন্দ্রে 18 থেকে 20 মেট্রিক টন মাছ বিক্রি হয়ে আসছে এবং আজ মাছের পরিমাণ কিছুটা কম। এর কারণ হিসেবে তারা বলছেন যে আজ সমুদ্র থেকে কম ট্রলার এসেছে, যেখানে গড়ে প্রতিদিন 35 থেকে 40টি ট্রলার সমুদ্র থেকে ঘাটে মাছ বিক্রি করতে আসে, সেখানে আজ মাত্র 10টি ট্রলার এসেছে। তবে জেলেরা বলছেন যে আসলে নিষেধাজ্ঞার পর সমুদ্রে যে মাছ পাওয়ার প্রত্যাশা নিয়ে তারা গিয়েছিলেন সেখানে আসলে তাদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির কিছুটা পার্থক্য রয়েছে। তারা কাঙ্ক্ষিত মাছ পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে এই অবতরণ কেন্দ্রে যে মাছ বিক্রি হয় সেখান থেকে কিন্তু সরকার রাজস্ব আদায় করে থাকে। এখানে মোট বিক্রিত মাছের শতকরা 1.25% হারে রাজস্ব আদায় করা হয় এবং এই রাজস্ব শুধু বরগুনার পাথরঘাটা না এবং এর পাশে আরো একটি অবতরণ কেন্দ্র আছে, সেখানেও কিন্তু পাইকারি দরে মাছ বিক্রি হয়। তো এই ছিল পাথরঘাটা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে। চোখ, কান, মুখ ও হাসি সহ চলন বলনে দেখতে প্রায় একই রকম, পড়াশোনাও করে একই বিদ্যালয়ে। রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনই 20 জন যমজ শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের আগ্রহ ও উচ্ছ্বাসের যেন কমতি নেই। তবে দেখতে অনেকটা একই রকম হওয়ায় কে কোনজন তা নিয়ে মধুর বিড়ম্বনায় পড়েন শিক্ষকরাও। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। অরূপ আর নীরবের মতো 20 জন যমজ শিশু পড়াশোনা করেন এই স্কুলে। প্রতিদিন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আর খুনসুটিতে মেতে উঠে স্কুল প্রাঙ্গণ। ফাগুন এলে আগুন জ্বালে লাল পলাশের বন, ফাগুন এলেই আগুন জ্বালে দুঃখী মায়ের মন। স্কুলে টিফিনের ঘন্টা বাজলেই বন্ধুদের মজার মজার কবিতা শোনাতে ব্যস্ত হয়ে পড়েন জারিফ জেরিন, দুই যমজ ভাই বোন। জারিফ জেরিন ও অরূপ নীরবের মতো 20 জন যমজ শিশু সবসময় মাতিয়ে রাখে পুরো স্কুল প্রাঙ্গণ। ক্লাসরুম, খেলার মাঠ ও ক্যান্টিন সবখানে যুগলভাবে থাকতে দেখা যায় তাদের। রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা মিলবে এই 10 জোড়া যমজ শিশুর। ভালো লাগে একসাথে খেললে, সবার সঙ্গে খেলতে ভালো লাগে, স্কুলে পড়াশোনা করতে ভালো লাগে একসাথে। এতগুলো মারা আসতেছি, দেখতেছি পড়াশোনা কীরকম হচ্ছে না হচ্ছে। ম্যাডামরা, শিক্ষকরা আর কি পড়াশোনা যথেষ্ট আর কি ভালো পড়াচ্ছেন। যমজ বাচ্চাদের নিয়ে ছোটবেলা মানে মানুষ করতে ছোট সময় একটু কষ্ট হলেও বড় হলে মানুষ করা বেশ ইন্টারেস্টিং। যেমন এদের কোনো খেলার সাথী লাগে না, এরা দুজন যারা যমজ একসঙ্গে খেলে। যমজ শিশুদের শনাক্ত করতে অনেকটা সমস্যা হয়ে যায়, বিশেষত এই ক্লাসেই আমার ক্লাস। ওই বন্যা বৃষ্টিকে আমি এখনো চিনতে পারিনি কে বন্যার কে বৃষ্টি। আর এটা আমাদের কাছে অনেক ভালো লাগে, যেমন এবারে 10 জোড়া, পরবর্তীতে আরো 1 জোড়া বের হয়ে গেছে। চেহারায় মিল থাকায় তাদের চিনতে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় সহপাঠী ও শিক্ষকদের। তবে যমজ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকদের আগ্রহ ও উচ্ছ্বাসের যেন কমতি নেই। দুজনের চেহারা হুবহু প্রায় একই। আর ওই যে দুষ্টমি করলে অথবা ক্লাসের বাইরে গেলে হুট করে আমি একজনকে বললাম, দেখলাম ক্লাসে আসার পর যে তুমি কেন বাইরে গেলে এটা সেটা, পরে দেখি যে আসলে ওই আমার সেই শিক্ষার্থী না, তার যে সাথে যে যমজ ভাই আছে সেরকম হয়। অন্যান্য শিশুদের তুলনায় ভালো ফলাফল করে তাদের লেখাপড়া, আর লেখাপড়ার সাথে সাথেই
সহপাঠ্যক্রমিক যে কার্যাবলীগুলো আছে, নৃত্য, গান, আবার চিত্রাঙ্কন, আবৃত্তি, খেলাধুলো, এগুলোতে তারা বেশ তৎপর হয়। বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 607 জন আর শিক্ষক আছেন 13 জন। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় খড়গ নেমে আসছে কাগজপত্রহীন অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের বের করে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করার পরিকল্পনার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন তিনি। সেটি হলো সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন ট্রাম্প, আর অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন তিনি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকে ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। অবৈধ এসব প্রবেশ ঠেকাতে নিজের প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজও শুরু করেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। আগামী 20 জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে ক্ষমতায় বসবেন ট্রাম্প। এর আগেই নিজের প্রশাসন গোছানো শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখভালের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থী হিসেবে পরিচিত টম হোম্যানকে। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 1,10,00,000 মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন তাহলে তা সরাসরি প্রায় 2 কোটি পরিবারের উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ব্রাজিলে বিশ্ব নেতাদের উপস্থিতিতে শুরু হয়েছে 19তম G20 সম্মেলন। সোমবার এর উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এদিকে দরিদ্র দেশের জন্য বিশ্বব্যাংকের তহবিলে $400 কোটি অনুদানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে দ্বিপক্ষীয় বৈঠকে নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে চীন ও যুক্তরাজ্য একে অপরকে আহ্বান জানায়। শুরু হয়েছে 19তম G20 শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় সোমবার ব্রাজিলের রিও দি জেনিরোতে ক্ষুধার বিরুদ্ধে বৈশ্বিক জোট উন্মোচনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। 2 দিনব্যাপী চলা সম্মেলনের প্রথম দিনেই বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA এর তহবিলে $400 কোটি অনুদানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আলোচনায় নিজেদের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী ও টেকসই করার আহ্বান জানায় যুক্তরাজ্য। আমরা চাই আমাদের সম্পর্কগুলো ধারাবাহিক, টেকসই ও সম্মানজনক হোক, যেমনটা আমরা আলোচনায় সম্মত হয়েছি। যতটা সম্ভব ভুল ধারণা এড়িয়ে চলা উচিত, সংলাপকে শক্তিশালী করে বোঝাপড়া আরো জোরদার করা উচিত। এবারের G20 সম্মেলনের প্রতিপাদ্য বিষয় একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই পৃথিবী নির্মাণ। 2 দিনব্যাপী এই সম্মেলনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ব্রাজিল প্রশাসন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য, সাজোয়া যান ও নৌজাহাজ। এছাড়া আগত অতিথিদের নিরাপত্তায় সীমিত করা হয়েছে যান চলাচল। অন্তরাসেন, সময় সংবাদ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়েক। স্থানীয় সময় সোমবার আমারাসুরিয়াকে নিয়োগ দেয়া হয়। এর আগে সেপ্টেম্বরে দিশানায়েক প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সে সময় বিজাথা হেরতকেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। কিন্তু পার্লামেন্টে তার দল ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের আসন মাত্র 3টি হওয়ায় পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দেন প্রেসিডেন্ট দিশানায়েক। 14 নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে
225 আসনের পার্লামেন্টে দিশা নায়েকের বামপন্থী জোট 159টি আসনে জয় পায়। এরপর নতুন করে মন্ত্রিসভা সাজানোর সুযোগ পান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। জর্জিয়ার ভোটের ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের প্রধানের উপর কালো রং নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, নির্বাচন কমিশনের প্রধান রাশিয়ানপন্থী দল জর্জিয়ান ড্রিমের বিজয় নিশ্চিত করে একটি প্রোটোকল স্বাক্ষর করার পর এই ঘটনা ঘটে। নির্বাচনের ফলাফলকে অবৈধ বলে উল্লেখ করেছেন দেশটির পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট। এতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগও তোলেন তিনি। ভোটের ফলাফলে কারচুপির ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাজধানী তিবিলিসে কয়েকদিন ধরে প্রতিবাদ চলছে। ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ফ্রান্সে কৃষকদের আন্দোলন তীব্র হচ্ছে। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কৃষক নেতারা। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, দেশের কৃষির ক্ষতি করে তিনি এই চুক্তিতে সই করবেন না। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। দিনে দিনে তীব্র হচ্ছে ফ্রান্সে কৃষকদের অসন্তোষ। সোমবারও দেশটিতে বিক্ষোভ করেন তারা। এদিন রাজধানী প্যারিসের দক্ষিণ পশ্চিমের একটি মহাসড়ক আংশিকভাবে অবরোধ করলেও জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে পরবর্তীতে রাস্তা অবরোধ থেকে সরে আসেন তারা। ফরাসি কৃষকদের আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী বাণিজ্য চুক্তি হলে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে গরু, মুরগির মাংস, চিনি ও কৃষিপণ্য আমদানি করা হবে। এই দুটি দেশে কৃষিপণ্য উৎপাদনে যে কীটনাশক ব্যবহার করা হয় তা ইউরোপে নিষিদ্ধ। এদিকে ফ্রান্সের বড় একটি চেইন সুপারমার্কেটের প্রধান জানিয়েছেন, ফরাসি কৃষিপণ্যের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা কৃষকদের সঙ্গে কাজ করতে রাজি আছেন। এদিকে মঙ্গলবারও আন্দোলন অব্যাহত রাখার কথা জানান ফ্রান্সের বৃহৎ কৃষি সংগঠন FNSE এর নেতারা। দেশটির সরকারি ভবনের সামনে বিক্ষোভ করার কথা রয়েছে তাদের। তবে স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে চুক্তির বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কৃষকদের আশ্বাস দিয়ে জানান, দেশের কৃষির ক্ষতি স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে চুক্তির বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কৃষকদের আশ্বাস দিয়ে জানান, দেশের কৃষির ক্ষতি করে চুক্তিতে সই করবেন না তিনি। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। ক্রোয়েশিয়ায় আবারও সমুদ্রের তলদেশ থেকে বর্জ্য সরানোর কর্মসূচি শুরু হয়েছে। চলতি বছর চতুর্থবারের মতো এই পদক্ষেপ নেওয়া হলো। জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। পানির তলদেশ থেকে বর্জ্য সংগ্রহ করছেন ডুবুরি। ব্যাগে ভরিয়ে সেগুলো তোলা হচ্ছে ওপরে। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা করাই তাদের একমাত্র উদ্দেশ্য। ক্রোয়েশিয়ায় চলতি বছর চতুর্থবারের মতো এই কার্যক্রম শুরু হলো। স্থানীয় সময় শনিবার দেশটির ব্রাগ দ্বীপের মিলনা বেতে একদল স্বেচ্ছাসেবক সমুদ্রের তলদেশ পরিষ্কার করার উদ্যোগ শুরু করে। মোট 25 জন ডুবুরি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা জানান, পানির নিচে ক্যান, গ্লাস, প্লেট, এমনকি গাড়ির টায়ারও খুঁজে পেয়েছেন। পানিতে ময়লা ফেলা হলে সেগুলো থেকে বিষাক্ত পদার্থ বের হয়, যা জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মানুষ মনে করে পানিতে ময়লাগুলো ফেলে দিলে সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু বাস্তবে এগুলো আমাদের জন্য আরো বেশি সমস্যা বয়ে নিয়ে আসে। সমুদ্রের প্রতি ভালোবাসা থেকে স্বেচ্ছাসেবীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলে জানা যায়। এমন ইতিবাচক পদক্ষেপ সমুদ্র তলদেশের ভঙ্গুর পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। বিশ্ব শান্তির উদ্দেশ্যে চীনের সাংহাইতে আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী কনসার্ট। সম্প্রতি অনুষ্ঠিত এই কনসার্টে যোগ দেন তাইওয়ান ও মাকাও সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত তরুণ গুণী শিল্পীরা। নানা রঙের আলোয় ঝলমলে চারপাশ। রাতের অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের রাজধানী বেইজিংয়ে 3 সপ্তাহব্যাপী চমৎকার এই লাইট শো ও সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করা হয়।
বেজিংয়ের চাওয়াংয়ের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, পার্ক, শপিং মল ও হলগুলোয় আলোকসজ্জা করা হয়, যা দেখতে রাতের বেলায় স্থানীয়দের পাশাপাশি ভিড় করেন পর্যটকরা। সাধারণত রাতে খুব বেশি মানুষ বের না হলেও এই আলোকসজ্জা দেখতে বহু মানুষের সমাগমে জমে ওঠে বেজিংয়ের রাতের অর্থনীতি। এ সময় পর্যটকরা উপভোগ করেন নানা ধরনের সুস্বাদু স্ট্রিট ফুড, ব্যান্ড সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও তারা ঘুরে বেড়ান লেকগুলোয়। এখানে উচ্চ প্রযুক্তির লাইট শোর আয়োজন করা হয়েছে, এটি দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আমার বেশ ভালো লেগেছে, আর স্ট্রিট ফুডগুলো আমি বেশ উপভোগ করেছি। এছাড়া শপিং মলগুলোর ভেতরেও নানা থিমের ওপর লাইট শোর আয়োজন করা হয়। পাশাপাশি ছিল অর্কেস্ট্রা শো, যা দর্শনার্থীদের জন্য ছিল বাড়তি আকর্ষণ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। বিশ্বশান্তির উদ্দেশ্যে চীনের সাংহাইতে আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী কনসার্ট। সম্প্রতি অনুষ্ঠিত এই কনসার্টে যোগ দেন তাইওয়ান ও মাকাও সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত তরুণ গুণী শিল্পীরা। নিছক আনন্দদানের উদ্দেশ্যে নয়, চীনের সাংহাইয়ে আয়োজিত এই কনসার্ট আয়োজিত হয়েছে বিশ্বশান্তিকে উৎসর্গ করে। সাউন্ড অব পিস ইন্টারন্যাশনাল টিন কনসার্ট ফর ওয়ার্ল্ড পিস শিরোনামে সম্প্রতি এই কনসার্টটি আয়োজিত হয় সাংহাইয়ের লন মিউজিক স্কোয়ারে। উদ্দেশ্য ছিল সম্প্রীতি, বন্ধুত্ব ও বৈচিত্র্যকে তুলে ধরা। এই কনসার্টের তরুণরা অনেকেই পেশাদার শিল্পী নন, তাদের অনেকে সাধারণ স্কুলে পড়াশোনা করছে। মিউজিক স্কুলে অধ্যয়নরত পেশাদার তরুণ শিল্পীরাও এসেছেন। আমরা একসঙ্গে মঞ্চে পারফর্ম করেছি। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই কনসার্টে যোগ দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিল্পী। তুলে ধরেছিলেন তাদের নিজ নিজ বৈচিত্র্যপূর্ণ শিল্পের ধারা। বেহালা, পিয়ানো ও নানা ধরনের বাদ্যযন্ত্রের সুর কনসার্টটিকে নিয়ে গেছে অনন্য মাত্রায়। এবারের পরিবেশনায় দেশীয় সঙ্গীতের পাশাপাশি চীনা ও পশ্চিমা সুরের সংমিশ্রণে জিয়াংনান শিজু নামের এক ধরনের অসাধারণ মিউজিকও ছিল। কনসার্টটি পরিচালনার দায়িত্বে ছিলেন ট্যাং মোহাই, যিনি কনসার্ট তত্ত্বাবধায়ক হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত। তিনি জানান, সঙ্গীত তার প্রথম অগ্রাধিকার। গত বছরের তুলনায় এবছরের আয়োজন সুন্দর হওয়ায় উচ্ছ্বসিত তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। অবশেষে ইতি টানলেন ইমরুল কায়েস। লঙ্গর ভার্সনকে বিদায় জানিয়ে আরও কিছুদিন চালিয়ে যেতে চান সাদা বলের ক্রিকেটে। 17 বছরের ক্যারিয়ারে সাকিবকে সেরা অধিনায়ক, তামিম সেরা ওপেনার আর হাতুড়ি সিংহেকে আখ্যায়িত করেছেন সেরা কোচ হিসেবে। খেলার পাট চুকিয়ে টাইগার ক্রিকেটে অবদান রাখতে চান কোচ হিসেবে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 138 ম্যাচ খেলা ইমরুলকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটে বিদায় নেয়ার রীতি নেই বললেই চলে, সেখানে ব্যতিক্রম ইমরুল কায়েস। বিসিবিও ভিন্ন পথে হেঁটে বিদায়ী সংবর্ধনা জানালো বাঁহাতি ওপেনারকে। ক্যারিয়ারে চড়াই উতরাই থাকলেও দেশের ক্রিকেটে ইমরুলের অবদান অস্বীকারের সুযোগ নেই। 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টাইগার ক্রিকেটের যেমন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তেমনি দেখেছেনও খুব কাছ থেকে। সেই দেখার চোখে শেষ বেলায় স্মৃতিচারণ ইমরুলের। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। চান্দিকা হাতুড়ি সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। ফার্স্ট ক্লাসে 138 ম্যাচ, প্রায় 8000 রান আর 20 সেঞ্চুরি। লম্বা জার্নির ক্লান্তিটা নিজেই বুঝতে পারলেন। লঙ্গার ফরম্যাটে বিদায় জানিয়ে ইমরুল নিজের শেষটায় শতভাগ দিতে চান হোয়াইট বল ক্রিকেটে। আর 22 গজের পথচলা থামলে কোচ হিসেবে নতুনভাবে টাইগার ক্রিকেটে ভূমিকা রাখার লক্ষ্য। আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা, আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করব। ইমরুল কায়েসকে সংবর্ধনা দিয়েছেন সতীর্থরাও। ওই হোম আপ ক্রিকেটে বাঁহাতি ওপেনারকে ঘোরানো হয় কাঁধে চাপিয়ে। অনাড়ম্বর সংবর্ধনায় বিসিবিও কৃতজ্ঞতা জানালো এই ক্রিকেটারকে। অজস্র আক্ষেপ থাকলেও নিজেকে ভাগ্যবান তো ভাবতেই পারেন ইমরুল কায়েস। দেশের ক্রিকেটের যে অবস্থা, তাতে মাঠ থেকে সতীর্থদের ভালোবাসায় বিদায় নেয়ার সৌভাগ্যই বা কজনের হয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত হয়েছে এনসিএল টি20 টুর্নামেন্টের ফরম্যাট ও সূচি। আগামী 11 ডিসেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট, যা চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 2 ভেন্যুতে। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো হবে সিলেটে, আর প্লে অফ সহ ফাইনালের ভেন্যু
মিরপুরের হোম অব ক্রিকেট। ঘরোয়া এই টুর্নামেন্টকে জাঁকজমকপূর্ণ করতে ফ্লাড লাইটের আলোতে ফাইনাল আয়োজনের কথা চলছে। প্রায় ১.৫ দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিএল টি-20। সবশেষ ২০১০ সালে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে ৬ দল নিয়ে এনসিএল টি-20 টুর্নামেন্ট হয়েছিল, যেখানে খেলেছিলেন বিদেশি ক্রিকেটাররাও। ঢাকার মাঠ মাতিয়েছিলেন শোয়েব আখতারের মতো তারকা। তবে এবার আসর হবে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে। এবারের এনসিএল গুরুত্ব পাচ্ছে দুটি কারণে। এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। মাঠে যার খেলা দেখতে অধীর অপেক্ষায় আছেন ভক্তরা। সেই সঙ্গে স্থানীয় ক্রিকেটারদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে চলেছে। আরও একটা ঘরোয়া টি-20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন তারা। টুর্নামেন্ট শুরুর তারিখ চূড়ান্ত হয়েছে আগেই। ৮ দলের আসর শেষ হবে বিপিএল এর ঠিক ১ সপ্তাহ আগে। এখনো ফিক্সচার ঠিক না হলেও ২ ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে হবে আসর, যেখানে প্রতিটি দল ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শুরুতে চট্টগ্রামের নাম শোনা গেলেও ২ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিবি। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো হবে সিলেটে। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠ ও আউটারে ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি টুর্নামেন্ট কমিটি। ২ মাঠে দিনে ২টি করে মোট ৪টি ম্যাচ হবে প্রতিদিন। ১৯ ডিসেম্বরের মধ্যে সিলেট লিগ পর্ব শেষ করে এনসিএল টি-20 ফিরবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেবিলের শীর্ষ ৪ দল নিয়ে প্লে অফ হবে বিপিএল এর আদলে। ২১ ও ২২ ডিসেম্বর হবে ২টি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর। এরপর ২৪ ডিসেম্বর মেগা ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। ফাইনাল সহ প্লে অফের ম্যাচগুলো ফ্লাড লাইটের আলোতে আয়োজনের কথাও ভাবছে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ইস্যুতে ভারতকে বেশি প্রাধান্য দেয়ায় আইসিসির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে খোঁচা দিয়ে স্মরণ করিয়েছেন তারা শুধু ভারতের নয়, ক্রিকেট বিশ্বের সব দেশেরই অভিভাবক। সব দেশ পাকিস্তানে যেতে পারলে ভারত কেন আসতে পারবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। টিম ইন্ডিয়ার কোনো কিছুতে আপত্তি থাকলে আলোচনা করে সেটা সমাধান করা যাবে বলে বিশ্বাস নাকভির। এছাড়া কিছুটা ঝুঁকি থাকলেও এখনও পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ইতিবাচক পিসিবি। অংশগ্রহণকারী অন্য দেশগুলো পাকিস্তানে যেতে পারলে ভারত কেন পারবে না? আইসিসির কাছে এই প্রশ্নটা হয়তো পুরো ক্রিকেট বিশ্বেরই। কিন্তু বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা যেন বিসিসিআই এর কথা মতো চলে। তারা যা বলবে সেটাতেই সম্মতি থাকে আইসিসির। এশিয়া কাপের নাটকীয়তার কথা মনে আছে নিশ্চয়ই। তবে রজার বিনি আর রাজীব শুক্লার পাকিস্তান সফরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আশায় বুক বেঁধেছিল পিসিবি। কিন্তু যখনই পাকিস্তান নিজ দেশে সেরা ৮ দলের লড়াই আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে, ঠিক তখনই বেঁকে বসেছে ভারত। আবারও সামনে এনেছে সরকারের বাধা ও নিরাপত্তা ঝুঁকি। ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে মনে হবে আইসিসি হয়তো ভারতকেই সমর্থন করছে, আর সেটা নিয়েই ক্ষুব্ধ পিসিবি। যদিও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের স্বপ্ন দেখছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আমি মনে করি আইসিসি কে তাদের ক্ষমতা নিয়ে ভাবা উচিত। তারা শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রণ করে। আমাদের কাছে এখনো টুর্নামেন্ট বাতিলের কোনো চিঠি আসেনি, তবে কিছুটা ঝুঁকিতে আছি। দেখুন, আমি বিশ্বাস করি স্পোর্টস আলাদা একটা বিষয়, এর মধ্যে কোনো দেশের দ্বন্দ্বের ইস্যু আসে না। আমি এখনো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার ব্যাপারে আশাবাদী। কমাস আগে পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডও টেস্ট সিরিজ খেলেছে দেশটিতে। এর আগে নিউজিল্যান্ডও সফর করেছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও আপত্তি নেই কোনো দেশের। তাহলে ভারতের সমস্যা কোথায়? প্রশ্ন নাকবির। तमाम टीमें जो चैंपियंस ट्रॉफी के लिए কোয়ালিফাই কিয়ে সব আনে করতে আর দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের যেসব দলগুলো কোয়ালিফাই করেছে তাদের পাকিস্তানে আসতে কোনো সমস্যা নেই। সমস্যা শুধু ভারতের। ভারতকে এখনো বলছি, যদি কোনো কিছু নিয়ে ঝামেলা থাকে তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমি মনে করি কথা বললে সবকিছুর সমাধান করা যাবে, তাদের সব সন্দেহ দূর হয়ে যাবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। শেষ পর্যায়ে ম্যাচ ভেন্যুর সংস্কার
কাজ। সব ঠিক থাকলে খুব শিগগিরই প্রকাশ করা হবে সূচি। তার আগে সব জটিলতা কেটে যাবে বলে বিশ্বাস মহসিন নাকভির। তবে তা না হলে যত যাই হোক হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে না পাকিস্তান। এতে তাদের সম্মান ক্ষুণ্ণ হবে বলে মনে করেন নাকভি। পাকিস্তান সরকারও এ প্রস্তাব কিছুতেই মানবে না বলে জানান পিসিবি চেয়ারম্যান। তামিম হোসেন, সময় সংবাদ। মাত্র 3 মাসের ব্যবধানে আবারও কোচ পরিবর্তন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জেসন গিলস্পিকে সরিয়ে সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আকিব জাভেদকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত তিনি দলের দায়িত্ব সামলাবেন বলে একটি বিবৃতি দেয় পিসিবি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির বিভিন্ন বিষয় পরিচালনার দায়িত্ব দেয়া হতে পারে সাবেক ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। পাকিস্তান ক্রিকেট বোর্ডে নাটক কোনোভাবেই থামছে না। বিতর্কিত সিদ্ধান্ত আর পিসিবি যেন একে অপরের পরিপূরক। কখনো বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব, কখনো বোর্ড কর্তাদের মধ্যে ঝামেলা, হরহামেশাই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত। প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে খবরের শিরোনামে থাকে পিসিবি। এবার কোচ পরিবর্তন ইস্যুতে সরগরম পাকিস্তান ক্রিকেট। মাত্র 3 মাসের ব্যবধানে আবারও কোচ পরিবর্তন করল মেন ইন গ্রিন। পাকিস্তানের সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আকিব জাভেদকে। যদিও পিসিবি নির্বাচকের দায়িত্বে তিনি থাকবেন বহাল তবিয়তে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির পর টেস্টে স্থায়ী কোচ নিয়োগ দেবে বলেও বিবৃতিতে জানায় পিসিবি। বোর্ডের পক্ষ থেকেই নাকি আকিবকে কোচের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে জানান চেয়ারম্যান মহসিন নাকভি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকার জন্য আকিব জাভেদকে অনুরোধ করেছি। তড়িঘড়ি করে নতুন কাউকে দায়িত্বে আনতে চাই না, এটা ঠিক হবে না। তবে আমরা ভালো কোচের সন্ধানে আছি, সাদা বলে স্থায়ী কোচ খুঁজছি। গেল আগস্টে বাবর রিজওয়ানদের কোচের দায়িত্ব ছাড়েন গ্যারি কার্স্টেন। সে সময় পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলস্পিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়। অস্ট্রেলিয়া সফর দিয়ে যাত্রা শুরু করা গিলস্পির অধীনে বেশ ভালো ফলাফল করে পাকিস্তান। বেশ কিছুদিন ধরে বেহাল দশার মধ্য দিয়ে যাওয়া পাক ক্রিকেটের ব্যর্থতার চিত্র বদলে দিতে দারুণ ভূমিকা রাখেন গিলস্পি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে হারলেও পরের 2 ওয়ানডেতে জিতে 22 বছর পর অজিদের মাটিতে ওডিআই সিরিজ জিতেছে পাকিস্তান। যদিও এক ম্যাচ বাকি থাকতেই টি-20 সিরিজ হেরেছে বাবর আজমরা। সম্প্রতি বোলিংয়েও ভালো করতে শুরু করে পাক পেসাররা, কিন্তু অস্থিতিশীল এই বোর্ডে আবারও নতুন নাটক। পিসিবির বিরুদ্ধে একটা অভিযোগ প্রায়ই শোনা যায়, কোচদের যথাযথ সম্মান দেয় না বোর্ড। জেসন গিলস্পির বেলায়ও সেই একই জটিলতা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত লাল বলের পাশাপাশি সাদা বলের কোচ হিসেবেও তাকে দায়িত্ব সামলাতে বলে পিসিবি। তবে বাড়তি দায়িত্বের জন্য কোনো বাড়তি সুযোগ সুবিধা কিংবা বেতন ভাতা দেবে না তারা। পিসিবির এই শর্তে রাজি হননি গিলস্পি, তাতেই বাধে বিপত্তি। বোর্ডের এমন আনারি প্রস্তাবে রাজি না হওয়ায় মাত্র 3 মাসের ব্যবধানে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত কর্তাদের। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মাঝে নতুন এক পরিকল্পনা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি ইভেন্ট সংক্রান্ত বিষয়গুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে দেশটির সাবেক ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে। এর আগেও নির্বাচক ও দলের সিনিয়র ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ওয়াহাব। তাজিন খন্দকার, সময় সংবাদ। পেরুর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা। গোলপোস্ট অক্ষত রাখতে বিশেষ মনোযোগী এমিলিয়ানো মার্তিনেজ। সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসিও। যদিও এই ম্যাচে নাহুয়েল মালিনা ও ক্রিস্টিয়ান রোমেরোকে না পাওয়াটা কিছুটা চিন্তার আর্জেন্টিনার জন্য। গোলপোস্টের অতন্দ্র প্রহরী বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়েছিলেন বাজ পাখি। তবে ইনজুরি কাটিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন মাঠে। জালের দায়িত্ব সামলেছেন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে। তবে হারের ক্ষত তো আর এত সহজে ভুলে যাওয়া যায় না। প্যারাগুয়ের বিপক্ষে হারটা তাতিয়ে তুলেছে দলের প্রত্যেককে। তাই অনুশীলনে বাড়তি মনোযোগ বিশ্বসেরা গোলকিপার দিবু মার্তিনেজের। জাল অক্ষত রাখতে দৃঢ় প্রত্যয়ী দিবু পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে করেছেন রাফ অ্যান্ড টাফ প্র্যাকটিস। একদিকে জাল অক্ষত রাখার কৌশলে ব্যস্ত সময় পার করছে এমি, অন্যদিকে সতীর্থদের সঙ্গে অনুশীলনে মত্ত লিওনেল মেসি। কখনো নিজে করছেন প্র্যাকটিস, কখনো আবার সতীর্থদের শেখাচ্ছেন নানা কৌশল। ক্যামেরার লেন্স খুঁজে নেয় সে ছবি। তারুণ্য নির্ভর দল নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্ক্যালোনিও শিষ্যদের দিচ্ছেন নানা পরামর্শ। তবে পেরুর বিপক্ষে ম্যাচ সামনে রেখে কিছুটা চিন্তায় আছেন কোচ। ইনজুরির কারণে লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ের এবারের 2 ম্যাচে পাচ্ছেন না স্ক্যালোনি। আর চোটের তালিকায় যুক্ত হয়েছে আরও 2 জনের নাম। ইনজুরির কারণে ছিটকে গেছেন নাহুয়েল মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো।
বছরের শেষ ম্যাচে নড়বড়ে রক্ষণ নিয়েই মাঠে নামতে হবে কোচকে। তবে পেরুর বিপক্ষে ম্যাচের জন্য কোনো ডিফেন্ডারকে দলে ডাকেননি স্ক্যালোনি। এই ম্যাচের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে সাবেক ফুটবলার দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে। যদিও এমন পরিস্থিতিতে চলতি বছরের শেষ ম্যাচে স্ক্যালোনি ডিফেন্স সামলানোর জন্য পাচ্ছেন মেদিনা, মন্টিয়েল, বালের্দি, ওতামেন্দি ও পেরেসকে। পেরুর বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি চিন্তা মাথায় থাকলেও স্বস্তি আছে পয়েন্ট টেবিলে। 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান বিশ্ব চ্যাম্পিয়নদের, আর প্রতিপক্ষ পেরুর অবস্থান টেবিলের 9, তাই খুব একটা চিন্তার কারণ নেই দলটার। তাজিন খন্দকার, সময় সংবাদ। আগামী বছর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করতে চান দ্য ফেনোমেনন খ্যাত রোনালদো। প্রেসিডেন্ট হয়ে ব্রাজিলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে আনতে চান তিনি। এর আগেও 2012 সালে সিবিএফের সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে পথটা সহজ হবে না তার জন্য। নির্বাচনের মাঠে বর্তমান প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রোনালদোকে। ব্রাজিল ইতিহাসের সেরা ফুটবল দলগুলোর একটি, জিতেছে সর্বোচ্চ 5টি বিশ্বকাপ শিরোপা। তবে এখন কিছুটা ছন্নহারা, যোগবর্ণিত বা বিউটিফুল গেম প্লেয়িং স্টাইলের উদ্ভাবকরা। কাতার বিশ্বকাপের পর সবচেয়ে বাজে সময় পার করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর রদবদল এসেছে ব্রাজিল ফুটবল দলে। ব্যর্থতার দায় নিয়ে কোচের দায়িত্ব ছাড়েন তিতে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন ফার্নান্দো দিনিজ। এরপর দায়িত্বে আসেন দরিভাল জুনিয়র। শুরুটা ইতিবাচক হলেও ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ দরিভালের দল। কোপা আমেরিকা ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই পর্বেও এলোমেলো সেলেসাওরা। সবশেষ ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে হারিয়েছে পয়েন্ট। সবকিছু মিলিয়ে ব্যাপক চাপে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে এমন খারাপ সময়ে কিছুটা আশার সঞ্চয় করেছে নতুন এক খবর। সেলেসাওদের নীতি নির্ধারণী মহলে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কিংবদন্তি রোনালদো ফেনোমেনন। আর এতে 2026 সালে বড় রদবদল আসতে পারে সিবিএফে। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টের খবর, সিবিএফ এর সভাপতি হতে চান রোনালদো নাজারিও। আগামী বছর সিবিএফ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দ্য ফেনোমেনন। বর্তমান প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের মেয়াদ 2026 সালের মার্চে শেষ হবে। এরপর আবারও নির্বাচন করতে পারেন রদ্রিগেজ। তবে রোনালদো যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে আসেন, তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে রদ্রিগেজকে। এর আগে 2012 সালেও সিবিএফ এর সভাপতি পদে লড়াইয়ের আগ্রহের কথা জানিয়েছিলেন রোনালদো, যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারে বসলে কি কাজ করবেন সেটাও একটা ধারণা দিয়েছেন রোনালদো। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কোচ হিসেবে পেপ গার্দিওলাকে আনতে চান তিনি। ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি এ মৌসুমের শেষ পর্যন্ত। বর্তমানে সিটির পারফরমেন্স সহ নানা কারণে ইংলিশ ক্লাবটিতে গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাই ব্যাটে বলে মিললে কে জানে 2-1 বছরের মধ্যেই দেখা যাবে তাকে। আর সেটা হলে ব্রাজিল ফুটবলের সোনালী দিন ফেরাতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে দুই মাস্টারমাইন্ড রোনালদো গার্দিওলাকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতকে নাস্তানাবুদ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া। ঘরের মাঠে নিজেদেরকেই ফেভারিট মানছে অজিরা। যদিও ব্যাটসম্যান বিরাট কোহলি ও স্পিনার অশ্বিনকে নিয়ে আছে চিন্তা। তবে ভারতের স্কোয়াডের প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজানো আছে বলে জানান স্পিনার নাথান লায়ন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া। আর টেবিলের 2-এ থাকলেও ফাইনালের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কায় টিম ইন্ডিয়া। সেরা 2-এ থাকতে দিতে হবে অজিদের বিপক্ষে কঠিন পরীক্ষা। তবে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে মাইটি অস্ট্রেলিয়া। 12 ম্যাচে 62.50 কন্টেস্টেড পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের সবার উপরে অস্ট্রেলিয়া। 2 ম্যাচ বেশি খেলে 58.33 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্ডিয়া। এবারে দু দল লড়বে বর্ডার গাভাস্কার ট্রফিতে। ফাইনাল খেলতে হলে 5 ম্যাচের সিরিজের 4 ম্যাচই জিততে হবে ভারতকে, ঘরের মাঠে, যেটা কখনই হতে দেবে না অস্ট্রেলিয়া। আমরা জানি বিশ্বমানের একটা দলের বিপক্ষে আমাদের খেলা। তবে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া দলের বর্তমান অবস্থান দেখে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ভারত শক্তিশালী দল, কিন্তু আমরা কম নই। আমাদের স্পেশাল কিছু করার সুযোগ আছে।
ব্যাট হাতে একেবারে ছন্দে নেই বিরাট কোহলি, তবুও অস্ট্রেলিয়ানদের মাথা ব্যথার বড় কারণ এই তারকা। পরিসংখ্যান বলছে বর্ডার গাভাস্কার ট্রফিতে স্বাগতিক বোলারদের জন্য আতঙ্ক হয়ে উঠতে পারেন বিরাট। অজিদের মাটিতে এখন পর্যন্ত 13 টেস্টে 6 সেঞ্চুরিতে কোহলি করেছেন 1352 রান, গড় 54.86। আর বোলিংয়ে লায়নের ভয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। শুধু বিরাট নয়, ভারতের সব ব্যাটারকে নিয়েই আমরা আলাদা আলাদা পরিকল্পনা সাজিয়েছি। এছাড়া অশ্বিন দুর্দান্ত করছে, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সে যে কোনো দলের জন্যই চিন্তার কারণ, তবে আমাদের ব্যাটাররাও বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। 5 ম্যাচ সিরিজের প্রথমটিতে আগামী শুক্রবার পার্থে মুখোমুখি হবে দুই জায়ান্ট। সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল ভারত। এবার চাপের মধ্যে থাকা অতিথিদের কাছ থেকে মসনদ ছিনিয়ে নিতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অভ্যুত্থানকারী তরুণদের রাজনৈতিক দল গঠনের বিষয়টি আবারও আলোচনায়, কৌতূহল বাড়ছে নানা মহলে। শূন্যতার মাঝে নতুন দল খারাপ নয় বলছেন বিশ্লেষকরা। হত্যা মামলায় এবার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার, রাখা হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তোলা হতে পারে আদালতে। জানুয়ারির মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং আদানির বিদ্যুৎ আমদানিতে 5,000 কোটি টাকার কর ফাঁকি পিডিবির, মওকুফের আবেদন করলেও বিবেচনায় নেয়নি এনবিআর। দেশের স্বার্থবিরোধী চুক্তি বলছেন জ্বালানি বিশেষজ্ঞ। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।